আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, বড় ধরনের একটি সার্জারির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, তাই অনেক দিন বিরতিতে ছিল আমার এক কাপ চা। আজকে আবার এসেছি আপনাদের সঙ্গে একটি বিষয় ভাগাভাগি করতে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা সমসাময়িক বিষয় বা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখেন অথবা ভাবেন, তারা অবশ্যই এটা দেখেছেন। আমার মনে হয় সকলেই কম বেশি দেখেছেন, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। বিষয়টি হচ্ছে, এটা অনেক দিন ধরেই, অর্থাৎ আমরা যখন আজকের আলোচনা করছি এবং যখন আপনারা শুনবেন, তখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত 8ই আগস্ট চলে আসবে, যেদিন একটি নতুন সরকার গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার বলে যিনি পরিচিত। কিন্তু সরকার গঠনের পর থেকে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে একের পর এক, বা তৈরি করা হচ্ছে, এটা বোধহয় বলা ভালো, তাতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই বর্তমান সরকারকে দায়ী করছেন, তার অযোগ্যতা নিয়ে কথা বলছেন। অনেকেই যে বলছেন যে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে, শুধু আন্দোলন নয়, বুকের রক্ত অর্থাৎ জীবন দিয়ে, এটা স্বীকৃত, আন্তর্জাতিক সংস্থা থেকে এটির অনুসন্ধান করে রিপোর্ট দেওয়া হয়েছে যে স্বীকৃত, অনেক অনেক তরুণ মারা গেছেন। সকলেই যে ছাত্র তা নয়, ছাত্রের বাইরেও অনেকেই জীবন দিয়েছেন। 24শে জুলাই এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত, যখন তৎকালীন সরকার পালিয়ে যাচ্ছেন, তখনও কিন্তু রাস্তাঘাটে গুলি চলেছে এবং অনেকে মারা গেছেন ওই সময়ও। তো সেই ধরনের একটি ঘটনার পর যখন বর্তমানে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই সরকার ব্যর্থ, এই সরকার এইটা, এই সরকার ওইটা, এবং ছাত্ররা এই করছে ওই করছে, যা করছে সেটা আপনারাও জানেন, শুনেছেন। তারা করছে কিনা আমি সঠিক না, দু একটি ছাড়া আপনারা শুনেছেন, মব জাস্টিসের কথা শুনছেন, বা মবের কথা শুনছেন, প্রেশার গ্রুপের কথা শুনছেন, বিভিন্নভাবে শুনছেন। কিন্তু আমার কাছে যে বিষয়টি খুব অবাক লাগে, কিছু সুশীল সমাজ, কিছু সাংবাদিক যেন অস্ত্র হাতে তুলে নিয়েছেন এই সরকারের সমালোচনা করার জন্য। তারা প্রতিনিয়তই এমনভাবে কথা বলছেন যে পৃথিবীর সমস্ত জ্ঞান তারা মাথার মধ্যে ধারণ করেন, এবং তাদেরকে যদি এই সরকারের জায়গায় বসানো হতো, তারা একদিনে এই দেশকে ফুলের বাগান বানিয়ে দিতেন। এখানে আমি কথা বলতে চাইছি, যেরকম একটি পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে, তারপর থেকে একদিন বোধহয় শুনলাম, কত 150-র কাছাকাছি প্রায় আন্দোলন, শুনলাম না, শুধু দেখলামও, যে যার যত দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, কেউ সত্যি সত্যি যৌক্তিক দাবি নিয়েই নেমেছিল, কাউকে নামানো হয়েছিল একটু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সেই সব কিছু সামাল দিয়ে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে মানুষকে বের করে আনার জন্য যে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো কমতি নেই। হ্যাঁ, সরকারের কিছু ক্ষেত্রে হয়তো অনভিজ্ঞতা বা রাজনৈতিক চিন্তাধারা নন বলে কিছু কমতি থেকে যাচ্ছে, অথবা কেউ কেউ যারা ভেস্টেড গ্রুপ আছেন, অর্থাৎ যারা সুবিধাভোগী ইন্টারেস্টেড গ্রুপ, তারাও সরকারকে সমানভাবে সহযোগিতা করছে না। ভুলে গেলে চলবে না, রাতারাতি 15-16 বছরের সবাইকে আপনি বদলে ফেলতে পারবেন, এবং যারা কোনো দলীয় লেজুরবৃত্তি করে নাই, তাদেরও বাংলাদেশের সংস্কৃতিতে মানুষের মধ্যে যে আচরণ রয়েছে, যে মনোভাবনা তৈরি হয়েছে বছরের পর বছর, সেখানে পরিবর্তন কিন্তু একদিনে হয় না। যারা খুব কথাবার্তা বলছেন, তাদেরকেও দেখবে যে তাদের আচরণগত কত ত্রুটি রয়েছে। তারা এটা কখনোই ভাবছেন না যে এই সরকারের আমলে তারা যা ইচ্ছে তাই বলতে পারছেন, এই যে কথাটা 16 বছর ধরে তারা বলতে পারেননি।
মাঝে মাঝে মনে হয় এইসব লোক কি পেইড কিনা, না হলে এভাবে বলার কোনো যৌক্তিক কারণ নাই। মাঝে মাঝে মনে হয় আমার যে তাদেরকে বড় বড় ক্ষমতার জায়গায় বসিয়ে, ক্ষমতা বলতে কাজের জায়গায় বসিয়ে দেখা যে তারা কি করেন। মুখে যত বলা সহজ, কাজে পরিণত করা কিন্তু ততই কঠিন, সেটি আগের সরকার হোক বা এখনকার সরকারই হোক। কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকার গঠিত হওয়ার পর থেকে সরকার দু একটি কথা বলেছিলেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, বা ছাত্রদের এক ধরনের পরিকল্পনায় স্বৈরাচারী সরকারকে চলে যেতে হয়েছে। এই কথাগুলো একদম মানে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছেন এইসব মানুষেরা। পাশাপাশি কী করছেন, এই তরুণ সমাজকে নিগ্রহের দিকে ঠেলে দিচ্ছেন। নিগ্রহের দিকে ঠেলে দিচ্ছেন কীরকম, যেমন যারা দলীয় রাজনীতি করেন, যে বিশেষ করে বড় দল দুটির মধ্যে তো এখন একটি আছে, আর আরও একটি আছে জামাত, আর সব দলগুলোই কিন্তু ছোট বা মাঝারি বা খুবই কম মানুষের আছে, মানে সদস্য সেখানে আছে বা সেই রাজনীতির সঙ্গে যুক্ত। সেই দলগুলি মনে করেছিল যে ছাত্রদের আন্দোলন, কোটা আন্দোলন থেকে সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের মধ্যে নিয়ে যেয়ে সরকারের পতন ঘটিয়ে তারা আবার নিজের নিজের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ লেখাপড়ার জায়গায় ফিরে যাবে, যার যার কাজ আছে চাকরি বাকরি খুঁজবে, যেহেতু কোটা আন্দোলন তারা করেছে সেই বিসিএসের জন্য তারা প্রস্তুতি নেবে। কেন তারা রাজনীতিতে মাথা গলাবে বা মাথা ঘামাবে? আমরা যখন এখানে আছি, এত বছর ধরে শাসন করেছি এই দেশ, শোষণও করিনি তা কিন্তু নয়, চাঁদাবাজি করি নাই তা কিন্তু নয়, আমরাই ভোট করব, ভোটে জিতব, জিতে এসে আবার সেইভাবে চলবে। কারণ দেখা যাচ্ছে যে এই নতুন সরকারের আমলে যেসব জিনিস আওয়ামী লীগের ছিল সেসব দখল করেছে কিন্তু বর্তমানে বিএনপি অধিকাংশ ক্ষেত্রে, এবং চাঁদাবাজিটা তারাই করছে অধিকাংশ ক্ষেত্রে, আমি বলবো দু চারটি ক্ষেত্র ছাড়া তারাই করছে। তো এই কারণে তারা ছাত্রদের এই যে প্রতিবাদ, এই যে প্রোটেস্ট, এই যে বিভিন্ন সংগঠন গড়ে তোলা এবং রাজনৈতিক দল গড়ে তোলা তাদের কাছে পছন্দ হয়নি। তারা মনে করেছিল রান্না বান্না সব শেষ, প্লেটে বেড়ে দেওয়া হয়েছে, আমরা খুব তৃপ্তি সহকারে সে খাবার খাবো। কিন্তু যখনই ছাত্ররা তাতে বাদ সেধেছে, অর্থাৎ তাদের পাশাপাশি রাজনীতিতে নেমে গেছে, তখনই তাদের আপত্তি দেখা দিয়েছে। এবং এ কারণেই ছাত্রদের কাছ থেকে এখন বিভিন্ন সাক্ষাৎকার থেকে বেরিয়ে আসছে, বইপত্র থেকে বেরিয়ে আসছে যে 5 তারিখে সরকার পতনের পর ছাত্ররা চেয়েছিল, বেশ কিছু রাজনৈতিক দলও দু একজন চেয়েছিল জাতীয় সরকার গঠন করতে, যেখানে সব দলের লোকজন থাকতো, সুশীল সমাজ থাকতো, ছাত্র প্রতিনিধি থাকতো, সবাই মিলে। তাহলে আজকে যে এককভাবে কিছু মানুষকে দোষারোপ করা হচ্ছে তা বোধহয় সম্ভব হতো না। কিন্তু সেখানে বাধাগ্রস্ত করেছে বা বাধা দিয়েছে কিন্তু বিএনপি নামক সবচেয়ে বড় দলটি, তারাই চায়নি। এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিদেশে বসে আছেন তিনিই কিন্তু নাকচ করেছেন। ছাত্ররা তার সঙ্গে সরাসরি কথা বলেছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আছে। তো সে সত্ত্বেও সবাই মিলেই কিন্তু ছাত্রদের দোষারোপ করছেন এবং নিগ্রহের অস্ত্র হিসেবে বিভিন্ন কথা তারা ব্যবহার করছেন। যা হয়েছে বা যা ঘটেছে তার চেয়েও অনেক বেশি, বিশেষ করে চাঁদাবাজির কথা। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য বা সমন্বয়ক যাই বলি না কেন, এই পরিচয়ে অনেকেই চাঁদাবাজি করেছেন, কিন্তু তার সংখ্যা আর অন্যরা যারা বলছেন তাদের চেয়ে কিন্তু খুব বেশি নয়। এবং এটাও বোধহয় বন্ধ করা যেত, সেটি আমি পরে আসছি। সেইটা তুলেই কিন্তু তাদের নিগ্রহ করা হচ্ছে। তারা যদি প্রথম থেকে, তারা বলতে আমি বড় দলের গুলির কথা বলছি, যেহেতু এই নতুন দলের অধিকাংশই তরুণ, তাদের পুত্র সন্তান তুল্য বা কন্যা সন্তান তুল্য অথবা নাতি নাতনি সমতুল্য, সেই সব মানুষকে যদি বুকে আগলে নিত এবং তাদের প্রাপ্যতা বলতে তারা যে এই এত বড় একটা অসাধ্য সাধন করেছে যা তারা পারেনি সেটি স্বীকৃতি দিত, তাহলে কিন্তু আজকে বোধহয় এত বিরোধ হতো না।
প্রায়ই বলতে শুনি তাদের বিভিন্ন নেতা বলেন যে সমস্ত প্ল্যান, সমস্ত আয়োজন পরিকল্পনা করেছেন নাকি তারেক রহমান। তারেক রহমান তাদেরকে সমর্থন দিলেও তারেক রহমান কিন্তু বহু বছর ধরে দেশের বাইরে আছেন। আমি জানি না কেন তিনি এখনও দেশে আসছেন না, কি তার নিরাপত্তাহীনতার কারণ আমার জানা নেই। কিন্তু দেখা যাচ্ছে বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দাবি করছেন, বলছেন, অর্থাৎ ছাত্রদের যে অবদান, ছাত্রদের যে ত্যাগ, সেটিকে স্বীকার করছেন না। আর এই না স্বীকার করার পেছনেই কিন্তু অন্য বড় কারণ রয়েছে বলে মনে করছে ছাত্ররা। ফলে তারা পরস্পরের বন্ধু না হয়ে, পরিপূরক না হয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে প্রতি মুহূর্তে। এটা কেন হলো এটি বোধহয় বড়দেরই আগে বুঝতে হবে, কারণ ছাত্রদের অনেক ভুল ভ্রান্তি আছে। আর যে ঘটনার মধ্য দিয়ে যেভাবে আজকে যখন আমি কথা বলছি, গত সেই দিনের কথা মনে হলে এখনো ভয়ে শিউরে উঠি। সে পরিকল্পনা ছাত্ররা করেছে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদিন তাদের যেতে হয়েছে, তাদের বিভিন্ন সাক্ষাৎকার যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা বিপদের মধ্য দিয়ে তারা গিয়েছে, প্রতি মুহূর্তে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছে। তারপরেও কিন্তু তারা থেমে থাকেনি। এই কথাটা কেন এই বয়স্ক মানুষগুলো অর্থাৎ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বুঝতে পারছেন না আমি জানি না। তাদের এত কিসের স্বার্থ? তারা তো আরও আগে শাসন করেছেন, বহু খেয়েছেন, বহু চাঁদাবাজি করেছেন, বহু লুটপাট তারাও করেননি তা কিন্তু নয়, করেছেন। এটা তারা বুকে হাত দিয়ে কখনোই বলতে পারবেন না। তাহলে কেন যারা এই মানুষগুলোর কোনো সাক্ষাৎকার তো আসছে না কোনো দলের লোকের, যারা দাবি করছেন যে আমি ওই সময় ওই করেছি, এইভাবে এখানে গেছি, এই মোবাইল বন্ধ ছিল, আমি কোথায় থেকে কথা বলেছি, কিভাবে কথা বলেছি, আশ্রয় নিয়েছি কোথায়, কোনো কথা তো আসছে না। কেন আসছে না? কারণ তারা ছিলেন না। তাদের নেতা বলেছেন দেশে যদি থাকেন, নেতা বলেছেন যে আমরা এই আন্দোলনে নেই ছাত্রদের সঙ্গে। এটা সবারই মনে আছে। এটা সম্ভবত 21 তারিখে বোধহয়, সম্ভবত জুলাইয়ের 21 তারিখ বা এরকমই, আমি তারিখটা হয়তো আমার ভুল হতে পারে, বলেছেন সব সময়। সেটা তারা কীভাবে বলেছেন সেটা তারাই ভালো বলতে পারবেন, কিন্তু তারা এই কাজটি করেছেন। করার ফলে এখন ছাত্ররা তাদেরকে বিশ্বাস করতে পারছে না, তারা ছাত্রদেরকে বিশ্বাস করতে পারছে না। এবং সবচেয়ে বড় যে কারণটি ঘটেছে আমার মনে হয় বিএনপি নামক দলটি বা অন্য যেগুলো দল হীনমন্যতায় ভুগছেন। তারা শত শত মিটিং মিছিল করে কয়েক লক্ষ লোক জমায়েত করে একটা ফাঁকা ফায়ারের আওয়াজে বা সাউন্ড গ্রেনেডের আওয়াজে কিন্তু পালিয়ে গেছেন। এই লজ্জাটা ঢাকার জন্য তারা নিজেদেরকে বিভিন্নভাবে দাবিদার করে তুলছেন। বরং সেই সব দলের তরুণরা এই আন্দোলনে যোগ দিয়েছে। এই কারণে কিন্তু একটি বছর হতে চলল, যতটা কাঙ্ক্ষিত যে ছিল আমাদের আকাঙ্ক্ষার জায়গাটাতে আমরা যেতে পারিনি। আর সে কারণেই বোধহয় এত সমালোচনা। কিন্তু সমালোচনা যখন যারা আমরা করছি, যে সুশীল সমাজ করছেন বা সাংবাদিকরা বিশেষ করে বিভিন্ন চ্যানেল খুলে ইউটিউবে যারা ভিউ বাড়িয়ে এবং সরকারের এগেনস্টে বলতে পারলে, এবং আমার ধারণা অনেকেই পেইড, তারা কথা বলে যাচ্ছেন অ্যাজ ইফ যেন তারা সমস্ত কিছু জেনে বুঝে আছেন। কিন্তু এই দেশের স্বৈরাচারী সরকার অর্থাৎ পতিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কয়েকটি গ্রুপ সবচেয়ে বেশি দায়ী। তার মধ্যে সাংবাদিকরা অন্যতম, তার মধ্যে আমলারা অন্যতম, তার মধ্যে পুলিশ অন্যতম, তার মধ্যে কিছু ব্যবসায়ী অন্যতম। ছাত্ররা কিন্তু অন্যতম নয়। যে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের কথা বলা হয়, তারাও কিন্তু পরিচালিত হয়েছে আওয়ামী লীগের তত্ত্বাবধানে, তাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে তারা এই সব দলগুলো কেন এখন এই কথাগুলো বলে? তাদের বোধহয় এখনও সময় আছে নিজেদের নিয়ে ভাবার এবং ছাত্রদের স্বীকৃতি, ছাত্রদের শুধু না, যার যতটুকু স্বীকৃতি আছে সেটুকু দেওয়ার। অন্যদিকে আমি এই কথাটা বলার চেষ্টা করব,
ছাত্ররা যে তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে ছাত্রদের আরও সচেতন হতে হবে। সচেতন হতে হবে এই কারণে যে তারা যে ভুলগুলো করছে, তারা দেখা যাচ্ছে একটা স্ট্যাটাস দিচ্ছে আবার মুছে ফেলছে, তারা বিভিন্ন কথা বলছে, তাদের বয়স কম, হয়তো পরিপক্কতার অভাব আছে, অথবা কি কারণে ভেবে বলছে সেটা তো আমার আর জানা নেই। তবে তাদের কথাবার্তা বলতে হবে ভেবে চিনতে। আরেকটি বিষয় দেখছি, এনসিপি কয়েকদিন পদযাত্রা করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় লোকসমাগম হয়েছে, তাদের উপর তারা আক্রান্তও হয়েছে, কিন্তু তাদের বক্তব্যের মধ্যে তারা ভবিষ্যতে কি করবে সেই কথাগুলো কিন্তু সুস্পষ্ট নয় বা উঠেই আসেনি বলতে হবে। তারা শিক্ষা খাতে কী করতে চায়, তারা বেকার সমস্যা সমাধানে কি করতে চায়, তারা স্বাস্থ্য উন্নয়নের জন্য, স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য কি করতে চায়, তারা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কি করতে চায়, অর্থাৎ আমদানি নির্ভর না করা, কি করতে চায়, সেই বিষয়গুলো কিন্তু তারা সেভাবে বলছে না। এবং আরও একটি বিষয়, তারা যখন তখন তাদের অগ্রজদের বিভিন্নভাবে আক্রমণ করছে। আমি মনে করি সেটিও ঠিক নয়। তারা অগ্রজদের আক্রমণ না করে যদি তাদের কাজের মাধ্যমে অগ্রজদের পাল্টা উত্তর দিতে পারে, সেটি বোধহয় তাদের জন্য ভালো হবে ভবিষ্যৎ রাজনীতি করতে। যে আমরা কি করছি, এই ছাত্রদের সমালোচনা করতে যে আমরা কোনো স্পেস রাখছি না, যে ছাত্রদের জন্য একটু স্পেস রাখবো, তাদের ভালো দিকটাও বলবো, সেটুকু কিন্তু বলছি না। এটিও কিন্তু আমি মনে করি আমরা বয়োজ্যেষ্ঠ হিসাবে এটি ঠিক নয় একেবারে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে এই আন্দোলনে প্রচুর নারী অংশগ্রহণ করেছে। নারীর মধ্যে, নারী বললাম এই কারণে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী, স্কুলের ছাত্রীরাও গেছে, সেগুলো কিশোরী ছিল, এবং যারা বড় ছিল গৃহবধূ, সন্তানের জন্য মা গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু নতুন দল গঠন করার সময় সেইভাবে ছাত্রীদের বা নারীদের বিষয়টি বোধহয় নতুন যে দলটি গঠিত হয়েছে এনসিপি, তারা বোধহয় সেভাবে নিয়ে আসতে পারছে না। তারা কেন বলছে না যে রাষ্ট্রটিকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, অর্থাৎ এখানে সকলের সমান অধিকার, অর্থাৎ যে যার যোগ্যতা অনুসারে পরিশ্রম করবে এবং তাদের যে 5টা নিডস সাধারণ মানুষের, আমাদের সকলের চাহিদা, সেটি পূরণ করতে পারবে। সেই পূরণের লক্ষ্যেই নতুন দলটি কাজ করবে। এই বিষয়গুলি বোধহয় আমাদের খুব মনে রাখা দরকার, এবং নতুন দলটির এই বিষয়ে আরও সচেতন হয়ে কথা বলা দরকার। জেএনজি বা এই নতুন জেনারেশন যেটি, সেই জেনারেশনটা বোধহয় এভাবে ভাবে কিনা আমি জানি না। এখানেও কিন্তু একটি সমস্যার কারণ হচ্ছে বোধহয় আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছে। কারণ এই বয়সের ছেলেপেলে যেখানে যাদের সঙ্গে কথা বলা যাচ্ছে বা যাদের কাজের ধরন দেখা যাচ্ছে, তারা কিন্তু এইভাবেই রিয়্যাক্ট করছে বা এইভাবেই কাজ করছে, যার সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারছি না। অর্থাৎ জেনারেশন গ্যাপ বলে যেটি আছে বিষয়, সেটির সঙ্গে কমিউনিকেশনের একটি বিরাট সমস্যা আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে যারা অনেক বয়স্ক, আমাদের রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা অধিকাংশই অনেক বয়স্ক, অর্থাৎ 80-র কোঠায় অনেকেরই বয়স পৌঁছে গেছে। তো এইরকম একটি মানুষের এই 20, 22, 25, 18 বা 30 বছরের সদস্যদের সঙ্গে এক কাতারে চলা বা এক চিন্তা পোষণ করা সমস্যা হচ্ছে। আরও একটি বিষয় আমি বলে আজকে এখানে এই কথাগুলো শেষ করব, সেটি হচ্ছে যে এনসিপি যে দলটি, এটি কোনো রাজনৈতিক দল ছিল না। আন্দোলনের সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মনের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন সামাজিক অবস্থানের, বিভিন্ন অর্থনৈতিক অবস্থানের ছাত্র জনসাধারণ যোগ দিয়েছিল। প্রত্যেকের চিন্তাধারা এক নয়। আর এই এক নয় বলেই যখন এই পরবর্তী সময়ে, এই সরকারের সময়ে যখন তারা দল গঠন করছে, তাদের মধ্যে অনেকের চিন্তা চেতনা যেহেতু বিভিন্ন পথে ধাবিত হচ্ছে, সেহেতু তারা বিভিন্ন অঘটন ঘটিয়ে বসছে। আমার কামনা থাকবে বর্তমান সরকার যতদিন
দায়িত্বে আছেন ততদিন তিনি এগুলো কঠোর হস্তে দমন করবেন। যদি এখনই দমন করা না যায় তাহলে ছাত্ররা বিপথে পরিচালিত হবে। সোহাগ শাসন করা তারই সাজে সোহাগ করে যে, অর্থাৎ আমি জানি আমাদের সরকার প্রধান এই ছাত্রদের অনেক স্নেহ করেন, সেই জন্য শাসন করার অধিকারও তার ঠিক আছে ততটুকুই। তিনি যদি সেইভাবে তাদেরকে অপরাধের শাস্তির ব্যবস্থা করেন বা বিচারের ব্যবস্থা করেন তাহলে বোধহয় আরেকটি নতুন আশার আলো নিয়ে একটি দল গঠিত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।